শিকাগো সহ আমেরিকার বিভিন্ন জায়গায়, তারপরে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় 4 বছর থাকলেন, প্রায় 4 বছর, 1893 থেকে 1896-96তে রওনা হলেন। এবং এতদিন পর্যন্ত যে খবর আসছিল সেটাই একটা বিরাট উদ্দীপনার কারণ হচ্ছিল। এবং তারপরে যখন স্বামীজি ভারতবর্ষের দিকে রওনা হলেন 1896 ডিসেম্বরে তিনি লন্ডন থেকে রওনা হলেন এবং শ্রীলঙ্কা তখন সেখানে পৌঁছলেন 15ই জানুয়ারি। আর এখন যে আমাদের ভারত, সেখানে খুব একটা মজার মানে কি, খুব সিগনিফিক্যান্ট, এখানে স্বামীজি যেদিন পদার্পণ করলেন সেই তারিখটা হচ্ছে 26শে জানুয়ারি 1897। তারপরে তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছেন, এগোচ্ছেন এবং সব জায়গাতেই তিনি একেবারে বীরের সম্মান পাচ্ছেন। এরকম যখন স্বামীজির খবরগুলো সব এখানে আসছে, গোটা ভারত জেগে উঠছে। কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত তিনি যে লেকচারগুলো দিলেন সেগুলো ইংরেজিতে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, আর বাংলাতে ভারতে বিবেকানন্দ নামে পাওয়া যায়, ইংরেজিতেই বলেছেন। সেগুলোকে বলা হয় যে এই লেকচারগুলি, এই বক্তৃতাগুলি ভারতবর্ষকে জাগিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র ওই বইটাই হঠাৎ পড়লেন, পেয়ে তিনি বুঝলেন যে এই পথটাই অনুসরণ করতে। যাই হোক, তিনি কলকাতায় ফিরলেন, সেটা হচ্ছে 1897-এর 19শে ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি চেন্নাই থেকে রওনা হলেন জাহাজে, এবং জাহাজটা বজবজে সে পৌঁছলো 18ই ফেব্রুয়ারি 1897 মাঝরাতে। উনি সেদিনকে নামলেন না, মাঝরাতে এসছেন বলে 19শে ফেব্রুয়ারি পরের দিন তিনি বজবজে নামলেন। আর এখানে ওনার গুরু ভাইয়েরা খুব চিন্তায় পড়ে গেছিলেন, ওনার যারা সন্ন্যাসী গুরু ভাই ছিলেন, যে মাদ্রাজটা সারা জায়গায় এরকম সম্বর্ধনা হয়েছে, আমাদের এখানে কি এই স্বামী বিবেকানন্দ তাদের নরেনকে কোনো সেরকম উপযুক্ত সম্বর্ধনা দেওয়া হবে, নাহলে খুব লজ্জা হবে। ওরা নিজেদের থেকে কোনো চেষ্টা করেননি। কিন্তু একজন এসে, ছোট, সে সাধু নয়, সে এসে বলল আপনারা চিন্তা করবেন না, যে 1 লক্ষ প্যাম্পলেট ছড়িয়েছে এবং কালকে দেখবেন শিয়ালদহে তিল ধারণের স্থান হবে না। সেই 19শে ফেব্রুয়ারি 1897। তা স্বামীজির জন্য সেই সময়ও কলকাতায় একটা রিসেপশন কমিটি হয়েছিল, তারা একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল। বজবজ থেকে তিনি 6টা, সোয়া 6টার সময় রওনা হয়েছিলেন এবং শিয়ালদায় এসে পৌঁছেছিলেন 1897 19শে ফেব্রুয়ারি সকাল 7:30টা। এবং দেখা যাচ্ছে একদম তিল ধারণের জায়গা নেই। ওরা পুরনো বইয়ে যে হিসাব আছে সেখানে বলছে 20,000-এর মতন লোক ওই সকালে সেখানে উপস্থিত হয়েছিল। তারপরে তো স্বামীজিকে সম্বর্ধনা দেওয়া হলো, ওখান থেকে নামিয়ে তাকে ঘোড়ার গাড়িতে চড়া হলো এবং সুরেন্দ্রনাথ কলেজ, রিপন কলেজ তখন নাম, সেখানে একটা ছোট্ট সম্বর্ধনা দেওয়া হবে, এটা ঠিক করা হয়েছে। ঘোড়ার গাড়িতে যেই তিনি উঠলেন তখন ছেলেরা এসে, কয়েকটি ছেলে ছাত্র, তারা এসে ঘোড়াগুলো খুলে দিলেন, তারাই টানতে টানতে নিয়ে গেল সেখানে অদ্ভুত সুরেন্দ্রনাথ কলেজে, রিপন কলেজ, স্বামীজিকে সম্বর্ধনা দেওয়া হলো। স্বামীজিও এত অভিভূত যে তিনি সেদিনকার বিশেষ কথা বললেন না, বক্তৃতা করার মতন অবসরও ছিল না, জায়গাও নেই সেরকম, মানে সবাই যে শুনতে পাবে সেরকম ব্যবস্থা নেই। তো স্বামীজি 2-একটা ধন্যবাদের উত্তর দিলেন। তারপরে তিনি পশুপতিনাথ বসুর বাড়িতে, বাগবাজার, সেখানে তার মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়েছিল, সেখানে চলে এলেন। সেখানে কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলো, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ। সেখানে খুব সুন্দর 2 ভাইয়ের দেখা হচ্ছে, গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, দুজনের মধ্যে কথোপকথন হলো। মালা পরিয়ে দিলেন স্বামী ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ মাত্র 9 দিনের ছোট, কিন্তু স্বামীজিকে মালা পরিয়ে দিয়ে প্রণাম যেই করতে গেছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করে বললেন যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতার সমান। কে প্রণাম করেছিল আগে? স্বামীজি নাকি? স্বামীজি আগে প্রণাম করেছে, মানে দুজনেই। আসল কথাটার মানেটা হচ্ছে কি, মানে হ্যাঁ, স্বামীজি প্রথমে গিয়ে প্রণাম করলেন, প্রণাম করে বললেন গুরুবৎ গুরুপুত্রেশ, আর সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দজি প্রণাম করলেন জ্যেষ্ঠ ভ্রাতা সম পিতা, 9 দিনের ছোট বড় মাত্র। মানে কথাটার মানে তো বোঝা যাচ্ছে, মানে দুজনেই কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করছেন। স্বামীজির মধ্যে স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণকেই দেখছেন, আবার স্বামী ব্রহ্মানন্দের মধ্যেও স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে দেখছেন। তবে সেখানকার পরে স্বামীজি আলমবাজার মঠে গেলেন। এই আলমবাজার মঠটাই তখন রামকৃষ্ণ মঠ, কারণ স্বামীজি যখন বেরিয়ে গেছিলেন শেষবার পরিব্রাজক হয়ে, তখন কিন্তু মঠটা বরানগরে ছিল, কিন্তু যখন গুজরাটে তিনি পরিক্রমা করছেন
সেই সময়তেই মঠ চলে এসছে আলমবাজারে। আর এই আলমবাজার মঠের পদার্পণ, এই আলমবাজার মঠেই কিন্তু বিশ্ববিজয়ী বিবেকানন্দ এলেও এই দিনটা স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন, একই সঙ্গে ওই আলমবাজার মঠে পদার্পণ। তা আমরা এই দিনটা পালন করছি এবার, এই 128তম বার্ষিকী। আর পদার্পণ যদি সেই দিন থেকে ধরা যায় 1897 সাল থেকে, তাহলে এটা হচ্ছে 129তম পদার্পণ দিবস। তা এর আগে রামকৃষ্ণ মঠ মিশন একবার এটা পালন করেছিল খুব মানে যথাযোগ্য মানে মর্যাদা সহ, সেটা হচ্ছে 1997 সালে। কারণ 1997 সালে তখন স্বামীজির ভারত প্রত্যাবর্তনের 100 বছর হয়েছে। তাছাড়া আমরা এটা করিনি। না করার কারণ হচ্ছে এই আলমবাজার মঠটি কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অন্তর্গত ছিল না, এই সেদিন পর্যন্ত অন্তর্গত ছিল না। এই কিছুদিন আগে এটা রামকৃষ্ণ মঠের একটা শাখা কেন্দ্র হয়েছে, কাজে এই অনুষ্ঠানটা এখন আমাদের অনুষ্ঠান হয়েছে, সেই জন্যই আমরা এটি পালন করছি। এবং ওই দিনটিকে আমরা যেন রিএনাক্ট করছি, ওই পুনরায় অভিনয় করার চেষ্টা করছি সেদিনকে। এবং নানাভাবে বহু সংস্থা যারা এতদিন ধরে উদযাপন করেছেন, এখানে উপস্থিত আছেন স্বামী শারদাত্মানন্দ মহারাজ। এনার কাছে আমরা কৃতজ্ঞ, কেননা উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগর, ওই কাঁচ মন্দির বোধহয় আপনাদের হেডকোয়ার্টার্স গঙ্গার ওপারে, সেখানকার উনি জেনারেল সেক্রেটারি। এদেরই একটি শাখা কেন্দ্র ছিল এতদিন হচ্ছে আলমবাজার মঠ। তা এই আলমবাজার মঠটাকে ওরা এতদিন পর্যন্ত ওরাই রক্ষণাবেক্ষণ করেছেন, এবং ওরা কিন্তু খুব ধুমধাম সহকারে যথাযোগ্য মর্যাদা সহকারে এরা দীর্ঘদিন ধরে এটিকে উদযাপন করে আসছেন। এবং গত বছর থেকে, যেহেতু আমাদের 2023 সালে এটা নেওয়া হয়েছিল, গত বছর থেকে আমরা এটাতে অংশগ্রহণ করেছি। কিন্তু উদ্যোক্তা ওরাই ছিলেন, আমরা অংশগ্রহণ করেছি। এবং ওরা ওই সেই যে 128 বছর আগে এই দিনটাতে স্বামীজি যেভাবে এসেছেন বজবজ থেকে, সেইটাকে একেবারে সেই রুটটা, সেই ট্রেনে করে আসা, সেটাকেই পালন করেন। তা এবারও কিন্তু সেটা হচ্ছে ওই বজবজ থেকে একটা ইস্টার্ন রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। প্রতিবারই ইস্টার্ন রেলওয়ে সহযোগিতা করে, এবারও সহযোগিতা করছেন। একটা স্পেশাল ট্রেন ওরা দেন সকালবেলা, সেটা ওই বজবজ থেকে আসবে এবং বজবজ থেকে সেটা ওই শিয়ালদাতে আসবে, শিয়ালদার পরে একটা শোভাযাত্রা হবে। বজবজের অংশটা দেখছেন এই আমাদের নরেন্দ্রপুরের সেক্রেটারি শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ। তা তুমি সেটা বলতে পারো কী হবে? বলো। নমস্কার। পূজ্যপাত শ্রীমৎ স্বামী শিবিরানন্দজি মহারাজ, উপস্থিত অন্যান্য সন্ন্যাসী মহারাজরা আছেন এই বেলুড় মঠের হেডকোয়ার্টারে। আজকে আমাদের এই আগামী 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ের পর যে প্রত্যাবর্তন, যে ঐতিহাসিক প্রত্যাবর্তন দিনটা উদযাপন হয়ে আসছে 2009 সাল থেকে। বিশেষভাবে আলমবাজার মঠ কর্তৃপক্ষ শ্রীরামকৃষ্ণ আশ্রমের একটি শাখা কেন্দ্র এতদিন ছিল। তো আমি সেখানকার একজন সম্পাদক হিসেবে তার দায়িত্বের সঙ্গে আমরা কলকাতাবাসী এবং অন্যান্য প্রচুর প্রতিষ্ঠান যুক্ত ছিলেন। একটা আবেগ উদ্দীপনার মধ্যে দিয়ে এই দিনটাকেই আমরা উদযাপন করে আসছি। পূজনীয় শ্রীমৎ স্বামী শিবিরানন্দজি মহারাজের ঐকান্তিক প্রচেষ্টায় এই আলমবাজার মঠ সেটি রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে একীভূত হয়েছে 2023 সালে। তো তখনই আমি মহারাজকে প্রার্থনা করেছিলাম যে এই দিনটি যেন উদযাপন করা হয়। মহারাজ কৃপা করে এই দিনটি উদযাপন করার সম্মতি দিয়েছিলেন। গতবারে একসঙ্গে মিলেমিশে হয়েছিল। তো এবছর থেকে আমাদের একসঙ্গে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ এটা দায়িত্ব নিয়ে এই দিনটি উদযাপন করার অঙ্গীকার করেছেন। আমরা ওই জন্য খুবই কৃতার্থ। তো এই দিনটা একটা মাহাত্ম্য কলকাতাবাসীর কাছে। আমাদের উদ্দেশ্য ছিল যে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দকে আমরা সেই দিন পেয়েছিলাম, তার আগে আমরা বিবেকানন্দকে আমরা পাইনি। তো এইটা ঐতিহাসিক রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটি ঐতিহাসিক দিন কলকাতাবাসী তথা ভারতবাসীর কাছে। আমি পূজনীয় স্বামী বলভদ্রমঞ্জের কাছে শুনলেন, স্বামী ভারতবর্ষে প্রথম পা রেখেছিলেন 26শে জানুয়ারি
1897। কিন্তু আমরা কলকাতাবাসী হিসাবে যে গর্বিত এই দিন বিশ্ববিজয়ী বিবেকানন্দকে পেলাম, তো সেই দিনটা আমরা সকলে মিলেই বহু সন্ন্যাসী এবং অন্যান্য সংগঠন সকলে মিলেই মঠ কর্তৃপক্ষের একটা যেন একটা ওপেন ফোরাম, প্রত্যেকে অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে। এটা কলকাতাবাসীর কাছে আমাদের একটা আলাদা বার্তা। তো সেটি আমাদের যাতে সফলভাবে করতে পারি, সেই জন্য এবছরেও সম্পূর্ণ আমরা একদম খুব কাঁধে কাঁধ মিলে এবং যাতে সুন্দরভাবে সফলতা পাই তার সব রকম ব্যবস্থা প্রস্তুতি চলছে। আপনাদেরকে ধন্যবাদ। মঠ এবং রামকৃষ্ণ মিশনের আওতায় আলমবাজার মঠ এবছর থেকে আমাদের স্বামীজির প্রত্যাবর্তনের অনুষ্ঠানটি উদযাপন করছেন এবং সেই জন্য একটি কমিটি করা দরকার, সেটা বুঝেছেন। জেনারেল সেক্রেটারি আমাদের মিশনের স্বামী সুবীরানন্দজি, উনি আমাকে, অর্থাৎ আমি ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সেক্রেটারি, আমাকে উনি ভার দিয়েছেন এবং নিজে সমস্ত কিছুই করছেন। তারই জ্ঞাতানুসারে আমরা কাজকর্ম করছি। নিজে কমিটিতে কোনো পদ গ্রহণ করেননি। উনি প্রেসিডেন্ট করে দিয়েছেন বলভদ্রানন্দজিকে, যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম একজন। আমাকে সেক্রেটারি করেছেন। জয়েন্ট সেক্রেটারি যিনি এতকাল করে আসছিলেন এই অনুষ্ঠানটি, আমি সারদানন্দজি। আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপর ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামীজির বাড়ির উনি সেক্রেটারি, দুলাল ভাই আপনারা জানেন আদ্যাপীঠের প্রেসিডেন্ট। এই কমিটি হয়েছে। তো আমরা সকলকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, কারণ এটা আমাদের মহাভাগ্য যে স্বামীজি অ্যাজ এ ইউনিফায়ার of all religious faiths and even our secular and spiritual life, এই দুটি জিনিস তার কাছ থেকে আমরা পেয়েছি এবং যার জন্য আমাদের শুধু হিন্দু সমাজ না, মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ, ইহুদি সমাজ এবং সারা পৃথিবীর মানুষ তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের কাছে একটি জীবনদায়ী প্রিন্সিপালের খবর দিয়েছেন। সারা জগৎ জুড়ে আজকে তাকে গুরুপদে বরণ করা হয়েছে, বিশ্বগুরু, গ্লোবাল গুরু। কারণটা কিন্তু একেবারে ফেলে যাওয়ার মতো নয়, কারণ এছাড়া আর কোনো পথ ছিল না, কেউ আমরা একা বাঁচতে পারি না। কিন্তু সেই প্রিন্সিপাল আমরা এতদিন পেয়েছিলাম অন্যভাবে, বিভিন্ন ধর্মের ভালো ভালো পয়েন্টসগুলো নিয়ে একটা ফুলের তলা বানিয়েছিলাম। আকবরের দিনিলাহি থেকে শুরু করে পরপর এসছে এবং ভারতবর্ষকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা হয়েছে আলাদাভাবে। পূর্বে ব্রাহ্ম সমাজ, পশ্চিমে প্রার্থনা সমাজ, উত্তরে আর্য সমাজ, দক্ষিণে থিওজফিক্যাল সোসাইটি, এসব আপনারা সবাই জানেন। কিন্তু ভারতবর্ষ সেভাবে জেগেছিল। ভারতবর্ষ শ্রীরামকৃষ্ণের যে অনুভব, সমস্ত ধর্মমতগুলি একই সত্যের পূজা করে এবং একই সত্যের অনুগামী। খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, হিন্দুর মধ্যে অসংখ্য শাখা, কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ অদ্বৈতপন্থী। এরা সবাই কিন্তু এক একটি পথ ধরে নিজেদের ভেতরে বিভেদ সৃষ্টি করেছিল। কোথায় যে এরা এক, একত্রের সন্ধান তিনি দিলেন, তার সাথে যুক্ত করলেন অন্যান্য সমস্ত ধর্মকে। এবং তিনি কখনোই কোনো মতবাদকে শ্রীরামকৃষ্ণদেব এবং তার পথ অনুসরণ করে স্বামীজি এক্সক্লুসিভ বলে ভাবলেন না, সব ইনক্লুসিভ, একসাথে আমরা সবাই আছি। এবং এইভাবে তিনি পয়েন্ট আউট করছেন ধরে যে খ্রিস্টানরা যখন গির্জাতে যায় তখন তারা কী প্রার্থনা করে, তার ভেতরে দেবত্ব আছে। খ্রিস্টদেব দেবতার পর্যায়ে গেছেন, সেই দেবত্ব ভাব তাদের ভেতরে আসুক। তারা তো চোর ডাকাত হওয়ার জন্য প্রার্থনা করেন না। সবাই কিন্তু মানুষের ভেতরে যে চরম সত্য দেবত্ব,
সেইটার উন্মোচন চায়। খ্রিস্টানরাও চায়, মুসলমানরাও চায়, সেটা আমরা জানতাম না এতদিন। তো সেই পথ তিনি আমাদের দেখিয়ে গিয়েছেন এবং আমাদের ভেতরেও যাতে সেই ভাবটি থাকে এবং প্যারোকিয়াল যে ভাবগুলো, যে ভাবগুলো আমাদের বিভেদ সৃষ্টি করে, সেই ভাবগুলি যাতে একেবারে দূরীভূত হয়, তার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। সেই জন্য স্বামীজির বাণী ছাড়া আমাদের আর বাঁচার পথ নেই, আমরা বিচ্ছিন্নভাবে কেউ বাঁচতে পারি না। এই তত্ত্বটি আমাদের কাছে স্বামীজির মাধ্যমে বিশেষভাবে প্রচারিত হয়ে চলেছে এবং আমরা তাকে চাই সর্বতভাবে সেই জন্যই। আমরা বলছি তার একটা মন্তব্য হচ্ছে এই বলছেন যে আমরা but for Vivekananda we could not have saved Hinduism and we could not have achieved freedom also. He is the father of our cultural, spiritual and political freedom. জাতির জনক তিনি, কিন্তু জাতির জনক আমরা যাকে বলি, গান্ধীজির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু তিনি স্বামীজির সম্বন্ধে এই কথাটা বলছেন, তিনি আমাদের রাজনৈতিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক স্বাধীনতার তিনি পিতা। আর আরেকজন ভদ্রলোক, আরেকটি পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, স্বামী বিবেকানন্দ 1893-তে শিকাগোতে বক্তৃতা করেছিলেন, তারপরে আমেরিকাতে বক্তৃতা করে বেড়াচ্ছেন। 1894 খ্রিস্টাব্দে 1894-এ সেই পত্রিকাটি বলছেন স্বামীজির সম্বন্ধে যে হি হ্যাজ ডান মাচ মোর টু এলিভেট আওয়ার কান্ট্রি ইন দি এস্টিমেশন অফ দি ওয়ার্ল্ড দেন হোয়াট হ্যাজ হিদারটু বিন ডান বাই অল আওয়ার পলিটিক্যাল লিডার্স পুট টুগেদার। যে তিনি যা করেছেন, আমাদের সমস্ত রাজনৈতিক নেতারা মিলেও কিন্তু এই ভারতবর্ষের মানে সম্মানটাকে পৃথিবীর সামনে এত বর্ধিত করতে পারেননি, তিনি একা যেটা করেছেন। তা সেই জন্য সেই সময়ে ওই তারিখটিতে 1897-এর 19শে ফেব্রুয়ারি তারিখটিতে গোটা কলকাতা, গোটা ভারতবর্ষেই আপ্লুত হয়ে উঠেছিল। গোটা কলকাতাও তার ঘরের ছেলেকে পেয়ে আপ্লুত হয়ে উঠেছিল। আর মনে রাখতে হবে যে কলকাতা কিন্তু তখন ভারতবর্ষের রাজধানী, এবং এখানে তিনি যে বক্তৃতা দুটি করেছিলেন, সেই বক্তৃতা দুটির মধ্যে তিনি একজন তরুণদেরকে আহ্বান জানিয়েছেন এবং বারবার ধরে বলেছেন যে আমি হচ্ছি সেই কলকাতার ছেলে। তো সেই জন্য এটা কলকাতার পক্ষে একটা বিরাট জিনিস, এবং আমরা সেই দিনে যা ঘটেছিল সেই দিনটাকে সাধ্যমতন আমরা পুনরভিনয় করার চেষ্টা করছি। উদ্দেশ্য হচ্ছে এই যে স্বামীজির চিন্তা ভাবনা যাতে এই যুগের মানুষের মধ্যে প্রসারিত হয়, প্রবিষ্ট হয়, তাহলে তার মধ্যে সমাধান রয়েছে। আজকালকার অনেক সমস্যারও আধুনিক সমাধান রয়েছে। তা সেই জন্য আমাদের অনুষ্ঠানটা শুরু হবে ওই 19 তারিখ সকালবেলায়, তারপরে শেষ হবে। এবং স্বামীজি যে রাস্তা দিয়ে গিয়েছিলেন মোটামুটি স্বামীজির গাড়িটাকে সেইভাবেই নিয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে স্বামীজিকে যখন ঘোড়ার গাড়িতে তোলা হলো, তখন ওই ছেলেরা, ছাত্ররা এসে ঘোড়াটাকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে টানতে শুরু করলো। মজার ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত ওই রিপন কলেজ, এখন যেটা সুরেন্দ্রনাথ কলেজ হয়েছে, সুরেন্দ্রনাথ কলেজের ছেলেমেয়েরা আসে মহারাজ, তারা এসে ওইখানে যখন শিয়ালদা স্টেশনে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আমরা যখন স্বামীজির স্ট্যাচুটা নামাবো, ওরা নিজেরা কাঁধে করে নিয়ে স্বামীজিকে নিয়ে যায় প্রতি বছর। ওই ধারাটা রয়েছে, বেশি দূর নয়, ওই সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত নিয়ে যায়, তারপরে আমরা ওখানে ঘোড়ার গাড়িতে চড়াই। এবং এইভাবে সেই ধারা ইয়েতে চলতে চলতে স্বামীজি ওই রথ যখন আসবে আলমবাজার মঠে বিকেল 6টার সময় আসবে। ঠিক এরকম সময় কিন্তু এই 1897 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি স্বামীজি আলমবাজার মঠে পৌঁছেছিলেন। তাই এই হচ্ছে স্বামীজিকে স্মরণ করার। আলমবাজারে যে সভা হবে, হ্যাঁ, আলমবাজারে সভা হবে। আমাদের দুটো জায়গায় সভা হবে, আপনাদের কাছে প্রত্যেককে এই কাগজটা দেওয়া হয়েছে, এটার দিকে তাকলেই বুঝতে পারবেন। আমাদের সভা হবে একটা হচ্ছে শিয়ালদা স্টেশনে, ওই স্বামীজিকে নামানোর পরে, না 3টে সভা হচ্ছে, বজবাজে হচ্ছে, সেটা তো উনি বললেন। বজবাজ থেকে রওনা হয়ে শিয়ালদা আসার পরে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে একটা স্টেজ করা হবে, সেখানে একটা সভা হবে। সেখানে সন্ন্যাসীরা একটু বলবেন, আর ওই ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার বলবেন, পুলিশ কমিশনারও বলবেন, তারপর সাধুরা একটু বলবেন। তারপর ঠিক 2টোর সময় প্রসেশনটি চলতে শুরু করবে। স্বামীজির বাড়ি, তারপরে বলরামবাবুর বাড়ি, মায়ের বাড়ি, এসব জায়গায় হতে হতে কাশীপুর উদ্যানবাটি, এগুলো হয়ে ওই আলমবাজার মঠে 6টার সময় আসবে। আলমবাজার মঠটা আমরা এখন রেনোভেট করা হচ্ছে, সম্পূর্ণ তৈরি হয়নি, কিন্তু তাও আমরা স্বামীজিকে নামাবো, নামিয়ে সেখানে আমরা রাখবো।
সেখানে ভজনানন্দজি মহারাজ, আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট মহারাজ, আমাদের অন্যতম আরেকজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী গিরিশানন্দজি মহারাজ, এবং মহারাজজি আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ সুবীরানন্দজি মহারাজ, তারা উপস্থিত থাকবেন। তারা প্রথমে মাল্যদান করবেন, স্বামীজি ওখানেই থাকবেন, স্বামীজি স্ট্যাচু ওখানেই থাকবেন, এবং যারা প্রসেশন করে এসছেন তারাও ইচ্ছা করে প্রণাম করবেন। আর সংলগ্ন একটা মাঠ আছে আলমবাজার কালীতলা মাঠ, সেই কালীতলার মাঠে একটা সভা হবে, সেখানে স্বামী গিরিশানন্দজি মহারাজ তিনি সভাপতিত্ব করবেন, মহারাজ উপস্থিত থাকবেন এবং কথা বলবেন। আরও সব বিশিষ্ট লোকেরা, অনুরাগী বৃন্দ, সাধু এরা থাকবেন। কাজে এইভাবে আমরা গোটা দিনটা আমাদের চলবে। বিকেলের সময়টা কটার সময় হবে? বিকেলের সভাটা মানে 6:30, আলমবাজার মাঠে এটা আসবে 6টা, সন্ধ্যা 7টা। সন্ধ্যা 6:30। আপনি কিছু